হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 12 ফিজিক্সের কারেন্ট ইলেকট্রিসিটির ভিডিও নম্বর 14। তো আজকের ভিডিওতে আমি একটা নতুন পার্ট আলোচনা করছি, তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা। এটা যদিও আলাদা করে চ্যাপ্টার বলা যায়, কিন্তু আমি কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে একসঙ্গে এই চ্যাপ্টারটাকে অন্তর্ভুক্ত করেছি। তো তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা, এটা আমরা এই অংশটা আমরা দুটো পার্টে পড়ব। আজকের প্রথম পার্টে আমি আলোচনা করব পরিবাহীতে উৎপন্ন তাপ সম্বন্ধে। পরিবাহীতে উৎপন্ন তাপ সম্বন্ধে, যার মধ্যে কিছুটা তোমরা ক্লাস 10-এ পড়েছিলে, জুলের সূত্র। কিন্তু সেই বেসিক আলোচনা প্রথমে করে, মানে প্রথমে জুলের সূত্র প্রতিষ্ঠা করে তারপরে সেই সংক্রান্ত আরো বিভিন্ন রকম সমস্যাগুলো, এবং সবশেষে হচ্ছে কিছু গাণিতিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো দেখো, পরিবাহীতে উৎপন্ন তাপ, এটা হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। তো প্রথম প্রশ্ন যেটা উঠছে যে পরিবাহীতে তাপ উৎপন্ন হয় কেন, তো তার জন্য আমাদের বুঝতে হবে যে আমরা কিভাবে কারেন্ট পাঠাই। তো দেখো, আমরা এখানে তড়িৎ শক্তি নিয়ে আলোচনা করছি। তো আমরা সকলেই জানি তড়িৎ কিন্তু এক প্রকার শক্তি, তাই না? তড়িৎ হলো এক প্রকার শক্তি। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কি তড়িৎ শক্তিকে সরাসরি ব্যবহার করতে পারি? উত্তর হচ্ছে না, আমরা কিন্তু এই তড়িৎ শক্তিকে সরাসরি ব্যবহার করতে পারি না। আমরা কি করি? আমরা এই তড়িৎ শক্তিকে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে পাঠাই, এবং তড়িৎ শক্তিকে আমরা কি করি? বিভিন্ন রকম শক্তিতে রূপান্তর করি, এবং আমরা কিন্তু সেই রূপান্তরিত শক্তিকে ব্যবহার করি। মানে আমরা কি করছি? আমরা এই তড়িৎ শক্তিকে বা কারেন্টকে কি করছি? বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে পাঠাচ্ছি। পাঠিয়ে কি করছি? আমরা তড়িৎ শক্তিকে বিভিন্ন শক্তিতে রূপান্তর করছি। সেই রূপান্তরিত শক্তিটাই কিন্তু আমরা ব্যবহার করছি। অর্থাৎ আমরা কিন্তু এই তড়িৎ শক্তি সরাসরি ব্যবহার করতে পারি না। যেমন যদি এক্সাম্পল বলি, আমরা যখন বাল্ব বা টিউব জ্বালাচ্ছি, তখন আমরা তার মধ্য দিয়ে কি পাঠাচ্ছি? তড়িৎ শক্তি পাঠাচ্ছি। এবার তড়িৎ শক্তিটা কিসে রূপান্তরিত হচ্ছে? তড়িৎ শক্তিটা আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। সেই শক্তিটা আমরা ব্যবহার করছি। বা আমরা যখন ফ্যান ইউজ করছি, মানে সিলিং ফ্যান হোক বা হচ্ছে স্ট্যান্ড ফ্যান হোক, তো সেক্ষেত্রে আমরা সেই বৈদ্যুতিক যন্ত্র বা ফ্যানের মধ্য দিয়ে আমরা তড়িৎ শক্তি পাঠাচ্ছি। এবার সেটা কিন্তু যান্ত্রিক শক্তি বা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। সেই শক্তিটা আমরা ব্যবহার করতে পারছি। ক্লিয়ার? তারপরে আমরা কিন্তু তড়িৎ শক্তি সরাসরি ব্যবহার করতে পারি না। আমরা বিভিন্ন তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে সেই শক্তিকে পাঠিয়ে প্রথমে সেই শক্তিকে আমরা অন্য কোনো শক্তিতে ট্রান্সফার করি, এবং সেই ট্রান্সফর্ম শক্তিটা বা রূপান্তরিত শক্তিটা আমরা ব্যবহার করি। এবার যদি আমরা ভালো করে ভেবে দেখি যে এই যে হচ্ছে যে তড়িৎ যন্ত্রের মধ্যে দিয়ে আমরা যে তড়িৎ পাঠাবো, তার জন্য আমাকে কি করতে হবে? তড়িৎ উৎসের সঙ্গে ওই তড়িৎ যন্ত্রকে আমাকে সংযোগ করতে হবে। কার মাধ্যমে? পরিবাহী তারের মাধ্যমে। এবং ওই পরিবাহী তারের মধ্য দিয়ে কিন্তু আমি তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট পাঠাবো। ঠিক আছে? এবার যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তখন কিন্তু তড়িৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে? তড়িৎ শক্তিটা যখনই কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন সেই তড়িৎ শক্তি কিন্তু কিছু অংশ হলেও তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবার এই যে রূপান্তরিত তাপ শক্তি, এটাকে আমরা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সরাসরি ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে ফিলামেন্ট বাল্বে বা ইলেকট্রিক আয়রনে বা হিটারে আমরা এই তড়িৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করে ব্যবহার করি। কিন্তু যখন তারের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তখনও কিন্তু তাপ শক্তি উৎপন্ন হয়। যেমন আমরা কোনো তারের মধ্যে যদি কারেন্ট যায়, তখন সেই তারের হাত দিলে আমরা বুঝতে পারি যে তারটা গরম হয়ে উঠেছে। তো এই যে হচ্ছে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এটাকে কিন্তু আমরা বলে থাকি অপচয়, তড়িৎ শক্তির অপচয় বা ওয়েস্টেজ অফ কারেন্ট বলে থাকি। তার কারণ এটা কিন্তু আমরা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা তড়িৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করছি বটে, কিন্তু সেটা ওই যন্ত্রের মধ্য দিয়ে কারেন্টটা যাওয়ার পরে। কিন্তু যতক্ষণ পর্যন্ত যন্ত্রের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে না, মানে ধরে নাও যে এটা যন্ত্রটা এখানে যুক্ত আছে, এবার এটা একটা তার, এর সঙ্গে কোনো তড়িৎ উৎস যুক্ত আছে ধরে নিচ্ছি, আই কারেন্ট যাচ্ছে। এবার তারের মধ্য দিয়ে যাওয়ার সময়, মানে এই যন্ত্রের মধ্য দিয়ে যদি এটা হচ্ছে ইলেকট্রিক হিটার হয় বা ইলেকট্রিক আয়রন হয়, সেক্ষেত্রে আমরা এই তড়িৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করছি। কিন্তু এই তড়িৎ যন্ত্রে পৌঁছানোর আগে পর্যন্ত যে তড়িৎ শক্তি প্রবাহিত হচ্ছে, সেটাই কিন্তু তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে।
তার মানে তড়িৎ যন্ত্রে আসার আগে পর্যন্ত এই তড়িৎ শক্তির কিছু অংশ যে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে সেটা কিন্তু আমরা আর ব্যবহার করতে পারি না, এই তাপটা পরিবেশে মিশে যায়। সেজন্য এই তাপ শক্তিকে আমরা বলি অপচয় বা অপচিত শক্তি, ওয়েস্টেজ অফ কারেন্ট। ঠিক আছে। আচ্ছা, এবার এর কারণ কি? এর কারণ যদি বলতে হয় তাহলে তোমরা কিছুটা ক্লাস 10-এ পড়েছো যে যখন তড়িৎ শক্তি প্রবাহিত হচ্ছে, তো তড়িৎ শক্তি মানে ইলেকট্রিক কারেন্ট, তো ইলেকট্রিক কারেন্ট মানে আমরা কি জানি Q/T, একক সময়ে প্রবাহিত আধানই হলো তড়িৎ শক্তি। তো তার মানে তড়িৎ শক্তি বা তড়িৎ প্রবাহিত হচ্ছে এর অর্থই হলো কিছু পরিমাণ আধান নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে প্রবাহিত হচ্ছে। এবারে তড়িৎ আধানগুলো যখন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয় তখন কি হয় যে এই পরিবাহীর যে অণুগুলো তারা কিন্তু তাদের সেই অণুগুলোর সঙ্গে কিন্তু বারবার সংঘর্ষ হয়, কার? তড়িৎ আধানের। তার ফলে কিন্তু অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, আর এই গতিশক্তি বৃদ্ধির ফলে কিন্তু তাপ উৎপন্ন হয়। কারণ আমরা কি জানি, তাপ হলো কোনো পদার্থের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধির সমানুপাতিক। বোঝা গেছে? এটাই কিন্তু মূল কারণ। কিন্তু শুধুমাত্র এইভাবে তাত্ত্বিক ব্যাখ্যা দিয়ে কিন্তু আমরা পুরো বিষয়টাকে ব্যাখ্যা করতে পারবো না। তো এই যে পরিবাহীতে তাপ উৎপন্ন হয় কেন, বা এই তাপ উৎপন্ন যে হচ্ছে সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে, সেটা বিজ্ঞানী জেমস প্রেসকট জুল তার সূত্রের মাধ্যমে আমাদের কাছে উপস্থাপন করেছে। তো এবার আমাদের আলোচ্য বিষয় জুলের সূত্র। তো প্রথমে আমি বোঝালাম যে আমরা তড়িৎ শক্তিকে কিভাবে বিভিন্ন শক্তিতে রূপান্তর করছি, এবং যে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে সেটা আমরা কিন্তু অপচিত হচ্ছে, সেটা আমরা সরাসরি ব্যবহার করতে পারছি না। তার কারণটাও খুব ছোট্ট করে বললাম। কিন্তু এবার আমরা দেখবো যে পরিবাহীতে উৎপন্ন তাপ কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভর করছে, যেটা তোমরা ইতিমধ্যে ক্লাস 10-এ পড়ে নিয়েছো। তো তোমরা মূলত ক্লাস 10-এ জুলের সূত্রটা পড়েছিলে। তো জুলের সূত্র এটা কি সংক্রান্ত? এটা পরিবাহীতে উৎপন্ন তাপ সংক্রান্ত। ঠিক আছে, পরিবাহীতে উৎপন্ন তাপ এই সংক্রান্ত জুলের সূত্র। কারণ আমরা থার্মোডাইনামিক্সেও ক্লাস 11-এ জুলের সূত্র পড়েছি, এটাকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলা হয়। তো এখানে কিন্তু পরিবাহীতে উৎপন্ন তাপ সংক্রান্ত। তো সেই সূত্রে তোমরা কি পড়েছিলে ক্লাস 10-এ সেটা একবার রিভাইন্ড করে দিই। তো প্রথম সূত্রটাকে কি বলা হয়? প্রথম সূত্রটাকে বলা হয় প্রবাহ মাত্রার সূত্র। প্রবাহ মাত্রার সূত্র। দ্বিতীয় সূত্রকে কি বলা হয়? দ্বিতীয় সূত্রকে বলা হয় রোধের সূত্র। আর তৃতীয় সূত্রকে কি বলা হয়? তৃতীয় সূত্রকে বলা হয় সময়ের সূত্র বা তড়িৎ প্রবাহিত হওয়ার সময়ের সূত্র। ঠিক আছে। তো প্রথম সূত্র বা প্রবাহ মাত্রার সূত্রে কি বলা হচ্ছে যে পরিবাহীতে উৎপন্ন তাপ যদি H হয় এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা যদি I হয়, তাহলে কি হবে? H সমানুপাতিক I², যদি পরিবাহীর রোধ আর তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকে। ঠিক আছে। তো এটাই প্রথম সূত্রের বিবৃতি, যে কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কোন পরিবাহীর যদি রোধ এবং তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হয়। এবার রোধের সূত্রে কি বলা হচ্ছে? H সমানুপাতিক R, অর্থাৎ পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক যখন I ও T স্থির। এটা সময় না, এটা স্থির হবে যখন I ও T স্থির। মানে কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে বা অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ ওই পরিবাহীর রোধের সমানুপাতিক। এটা দ্বিতীয় সূত্র। আর তৃতীয় সূত্র, সময়ের সূত্র কি? পরিবাহীতে উৎপন্ন তাপ যে সময় ধরে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার সমানুপাতিক যদি প্রবাহ মাত্রা আর রোধ ধ্রুবক থাকে। এটা বিবৃতি কি বলবো? একই রকম ভাবে কোন পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং ওই পরিবাহীর রোধ যদি অপরিবর্তিত থাকে বা ধ্রুবক থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের সময়ের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, এটা তোমরা ক্লাস 10-এ পড়েছিলে।
তো এই তিনটা সূত্রকে যদি হচ্ছে আমরা একসঙ্গে যুক্ত করি তাহলে কি কি পাবো? তাহলে আমরা পেয়ে যাবো যে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী H সমানুপাতিক I স্কোয়ার আর টি, যখন I আর আর টি সকলেই হচ্ছে পরিবর্তিত হয়। ঠিক আছে, এবার এই ধ্রুবকটাকে কি নেওয়া হয়? এই ধ্রুবকটাকে নেওয়া হয় জে। তো সূত্রটা এই যে ধ্রুবকটাকে উঠালে আমরা পাবো 1/j I স্কোয়ার আর টি। এটাই কিন্তু হচ্ছে জুলের তিনটা সূত্রের একত্রিত রূপ। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে আমরা যদি যে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তোমরা জানো এই বিষয়গুলো, তো এটা ডিটেলসে বলছি না। তো যে মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি, কিসে? সিজিএস এককে। আর এসআই এককে জের মান কত? 1। এসআই এককে জের মান হচ্ছে 1। তো তাহলে যদি আমি সিজিএস এককে লিখি পরিবাহিত উৎপন্ন তাপ, তাহলে আমি কি লিখতে পারবো? H ইকুয়াল টু কত হয়ে যাবে? 1/j, মানে 1/4.2 ক্যালোরি। তাপের একক হচ্ছে ক্যালোরি হবে, বা 1/4.2 মোটামুটি 0.24 হয়, তাই আমরা এই ফর্মটাও লিখতে পারি। H ইকুয়াল টু 1/4.2 ক্যালোরি। আচ্ছা, এখানে ফটোটা দিতে হবে। 1/4.2 I স্কোয়ার আর টি, এটা থাকবেই, এত ক্যালোরি, বা 0.24 I স্কোয়ার আর টি ক্যালোরি। এটাই হচ্ছে সিজিএস এককে জুলের সূত্রের গাণিতিক রূপটা। আর এসআই এককে বললে কি হবে? এটা সিজিএস এ হলো। আর এসআই এককে কত হবে? যেহেতু এসআই এককে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জের মানটা 1, তো সেই জন্য এসআই এককে কত হয়ে যাবে জুলের সূত্রের গাণিতিক রূপ? H ইকুয়াল টু I স্কোয়ার আর টি জুল। ঠিক আছে, H ইকুয়াল টু I স্কোয়ার আর টি জুল। তো গাণিতিকভাবে অঙ্ক সমাধানের জন্য আমাদের এই সূত্র কাজে লাগবে। ঠিক আছে, তো এই হলো জুলের সূত্রের প্রাথমিক ধারণা। এবার এখান থেকে আর কি পড়তে হবে দেখো। এবার যদি এগুলোকে আমরা বিশ্লেষণ করি, H সমানুপাতিক I স্কোয়ার, তো তার মানে পরিবাহিত উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক। এবার এই প্রবাহ মাত্রা যদি অভিমুখ পরিবর্তন হয়, মানে প্রথমে হয়তো এ আর বি দুটো বিন্দু ধরলাম, প্রথমে ধরলাম পরিবাহিত এ থেকে বি এর দিকে যাচ্ছিল, তখন যদি I কারেন্ট উৎপন্ন হয়, সেটাকে যদি আমরা প্লাস ধরে দিই, যখন বি থেকে এর দিকে তড়িৎ প্রবাহিত হবে তখন তাকে আমরা মাইনাস I বলবো। অর্থাৎ প্রবাহ যদি হচ্ছে প্রবাহ মাত্রার অভিমুখ পরিবর্তন হয়, তাহলে কিন্তু প্রবাহ মাত্রাকে আমরা একবার প্লাস বললে দ্বিতীয় ক্ষেত্রে মাইনাস I বলবো, কিন্তু সেক্ষেত্রে উৎপন্ন তাপের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তার কারণ যেহেতু বর্গের সঙ্গে সমানুপাতিক, তাই প্রবাহ মাত্রা প্লাস I হোক, প্লাস I এর স্কোয়ারও হচ্ছে I স্কোয়ার, আবার মাইনাস I এর স্কোয়ারও হচ্ছে I স্কোয়ার। তার ফলে পরিবাহিত উৎপন্ন তাপের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। যেখান থেকে এরকম এমসিকিউ বা শর্ট প্রশ্ন দিতে পারে যে যদি পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন করা হয়, তাহলে উৎপন্ন তাপের কি পরিবর্তন হবে? তার উত্তর হবে উৎপন্ন তাপের কোনো পরিবর্তন হবে না। তার কারণ যেহেতু পরিবাহিত উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক, সেই জন্য প্রবাহ মাত্রা ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, সে হচ্ছে কোনো ক্ষেত্রেই কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু উৎপন্ন তাপ হচ্ছে I স্কোয়ার, এটা সবসময় ধনাত্মকই হবে, তাই কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এর হচ্ছে সিমিলার কোয়েশ্চেন যে যদি এসি প্রবাহ বা ডিসি প্রবাহ চালনা করা হয়, মানে পরিবাহের মধ্য দিয়ে যদি এসি প্রবাহ বা ডিসি প্রবাহ চালনা করা হয়, তাহলে কিন্তু উৎপন্ন তাপের কোনো পরিবর্তন হবে কিনা? সেক্ষেত্রেও কিন্তু উৎপন্ন তাপের পরিবর্তন হবে না, কারণ ডিসি কারেন্ট মানে আমরা বুঝি যার অভিমুখ সবসময় একই দিকে আছে, আর এসি কারেন্ট মানে আমরা বুঝি যার অভিমুখ একটা নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ একবার যদি প্লাস I হয় তার পর মুহূর্তে আবার মাইনাস I হবে। তো তাহলেও কিন্তু যেহেতু I স্কোয়ার সবসময় পজিটিভ হবে, সেই জন্য উৎপন্ন তাপের কোনো পরিবর্তন হবে না। তো এবার এখান থেকে তোমরা একটা টার্ম পড়ে রাখবে, যেটা অনেক সময় হচ্ছে এমসিকিউতে দিয়ে দেয়, যে এই যে তার মানে জুল প্রক্রিয়ায় যে তাপ উৎপন্ন হচ্ছে, সেটা কিন্তু জুল প্রক্রিয়ায় যে তাপ উৎপন্ন হচ্ছে তাকে যদি আমরা জুল তাপন প্রক্রিয়া বলি, কারণ এটা জুল প্রক্রিয়া মানে জুলের সূত্রের অনুযায়ী উৎপন্ন তাপ, এটাকে বলছি জুল তাপন প্রক্রিয়া। এটা কি ধরনের প্রক্রিয়া? এটাকে কিন্তু বলবো একটা অপ্রত্যাবর্তক প্রক্রিয়া বা ইরিভার্সিবল প্রসেস। তো তোমরা ক্লাস 11-এ থার্মোডাইনামিক্সে পড়েছো যে রিভার্সিবল বা ইরিভার্সিবল হচ্ছে প্রক্রিয়া কি। তো এই টার্মটা তোমরা কিন্তু একটু মনে রাখবে যে জুল প্রক্রিয়ায় যে তাপ উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু একটা ইরিভার্সিবল প্রসেস বা অপ্রত্যাবর্তক প্রক্রিয়া, কারণ এখানটায়
উৎপন্ন হচ্ছে তাপের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন, এই যে এই প্রথম সূত্রের উপর বেস করে, যে আমরা যে হচ্ছে বাড়িতে তড়িৎ প্রবাহের তাপীয় ফলকে কাজে লাগাই যে সমস্ত যন্ত্রে, যেমন হচ্ছে ইলেকট্রিক আয়রন বা হচ্ছে হিটার, এই সমস্ত যন্ত্রগুলো এসি এবং ডিসি উভয় ক্ষেত্রেই কাজ করে কেন? তার কারণও একই, যে এসি বা ডিসি যে ধরনের প্রবাহই ব্যবহার করা হোক না কেন, যেহেতু উৎপন্ন তাপের কোনো পরিবর্তন হবে না, উৎপন্ন তাপ একই থাকবে, সেই জন্য আয়রন, ইলেকট্রিক হিটার, এই ধরনের যে সেগুলো যন্ত্রপাতি আছে যেক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফলকে সরাসরি ব্যবহার করছি, সেগুলো কিন্তু এসি বা ডিসি উভয় ক্ষেত্রে একই রকম কাজ করবে, উৎপন্ন তাপের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার রোধের সূত্র H সমানুপাতিক R, এটা কিন্তু একটা সাধারণ কেস, মানে একটা জেনারেল কেস। একটা যদি শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায় হয় তাহলে কিন্তু এটা সবসময় থাকবে না। ঠিক আছে। আর সময়ের সঙ্গে সমানুপাতিক এটা ঠিকই আছে, তার কারণ সময় যত বাড়বে উৎপন্ন তাপও তত বাড়বে, কারণ বেশি কারেন্ট প্রবাহিত হবে। ঠিক আছে। তো আমরা জুলের সূত্রে যে গাণিতিক রূপটা পেলাম H = 1/J² এইটা এবার হচ্ছে প্রতিষ্ঠা করব, যে কিভাবে এটা আসছে, কারণ এখানে তো আমি প্রতিষ্ঠা করিনি, শুধু সূত্রগুলোকে কম্বাইন করেছি। এবার আমি জুলের সূত্র প্রতিষ্ঠা করব। ঠিক আছে। কোনটা প্রতিষ্ঠা করব? H = 1/J² তো এটাকে আমি কোনায় লিখে দিচ্ছি, H = 1/J² এটাই কেন ধরলাম আমরা H সমানুপাতিক J² কেন ধরলাম না, 1/J কেন আসলো? তো এটার জন্য মূলত একটা কনফিউশন থেকে যায়, সেই জন্যই জুলের সূত্রের প্রতিষ্ঠাটা হচ্ছে করা দরকার। তো তোমাদের পরীক্ষাতে জুলের সূত্র হয়তো সরাসরি না হচ্ছে আসার সম্ভাবনা কম, আসতেও পারে, সেটা বলা যায় না, কিন্তু সাধারণভাবে যা কোয়েশ্চেন প্যাটার্ন দেখা গেছে, তো সরাসরি জুলের সূত্র আসার সম্ভাবনা কম, কিন্তু প্রমাণটা কিন্তু আসতে পারে, বা জুলের সূত্র ব্যাখ্যা করো সেটা আসতে পারে। আর এই সংক্রান্ত কিন্তু কিছু গাণিতিক সমস্যা এসেছিল, তো সেটাও আমি আলোচনা করে দেবো। 2018 সালে একটা এই সংক্রান্ত একটা গাণিতিক সমস্যাও দিয়েছিল, তো সেটাও আমি আলোচনা করে দেবো। প্রথমে আমি হচ্ছে জুলের সূত্র যে প্রতিষ্ঠা করব H = 1/J² এটা কিভাবে আসছে এটা প্রথমে দেখে। ঠিক আছে। এবার হেডিং কি দেব? জুলের সূত্র প্রতিষ্ঠা। জুলের সূত্র প্রতিষ্ঠা তো খুব ইজি, এটা তোমরা কেউ কেউ ক্লাস 10-এও পড়ে থাকতে পারো। ঠিক আছে। তো দেখো, আমি ধরে নিচ্ছি যে AB একটা পরিবাহী, AB একটা পরিবাহী তার। ঠিক আছে। AB একটা পরিবাহী তার, এই তারের মধ্য দিয়ে ধরলাম এটাকে একটা তড়িৎ কোষের সঙ্গে যুক্ত করলাম, তো সার্কিট কমপ্লিট হয়ে গেল। I কারেন্ট A থেকে B এর দিকে প্রবাহিত হচ্ছে, আর এই পরিবাহী রোধ হচ্ছে R। ঠিক আছে। এবার এটা ধরে নিয়ে সম্পূর্ণ সূত্রটাই আমি হচ্ছে একদম লিখে লিখে প্রতিষ্ঠা করে দিচ্ছি। আর হচ্ছে এর বিভব পার্থক্য বা তড়িৎ চালক বলকে ভি ধরে নিচ্ছি, তার ফলে পরিবাহীর দুই প্রান্তের মানে এ আর বি বিন্দুর মধ্যে বা আর পরিবাহীর এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি ধরে নিচ্ছে। এবার কিভাবে লিখবো এটা? ধরা যাক আর ওহম রোধ যুক্ত এবি পরিবাহীর, যেমন ছবিতে দেখিয়েছি, দুই প্রান্তে ধরা যাক আর ওহম রোধ যুক্ত এবি পরিবাহীর দুই প্রান্তে ভি বিভব পার্থক্য, ভি ভোল্ট, সবগুলো এসআইতেই ধরে নিচ্ছি একক সহ, ভি ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করে, ভি ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করে টি সেকেন্ড সময়ে কিউ আধান পাঠানো হলো। ঠিক আছে। তো সম্পূর্ণটা প্রথমে আমরা হচ্ছে ধরে নিলাম যে ধরা যাক আর ওহম রোধ যুক্ত এবি পরিবাহীর দুই প্রান্তে ভি ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করে 30 সেকেন্ড সময়ে কিউ আধান পাঠানো হলো। বা আরো ভালো করে বললে এ প্রান্ত থেকে বি প্রান্তে
যেহেতু এ থেকে বি এর দিকে কারেন্ট যাচ্ছে সেই জন্য বলছি এই প্রান্ত থেকে বি প্রান্তে পাঠানো হলো বা বলতে পারি চালনা করা হলো। ঠিক আছে, এবার যদি কোনো হচ্ছে রোধের মধ্য দিয়ে বা বিভব পার্থক্যের মধ্য দিয়ে আমরা হচ্ছে কিছু পরিমাণ আধানকে পাঠায়, তাহলে আমরা জানি তার জন্য আমাকে কৃতকার্য করতে হবে, কিছু পরিমাণ কার্য সম্পাদন করতে হবে। তো কৃতকার্য ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে? কিউভি, তাই তো? কারণ আমরা জানি কৃতকার্য ডাব্লিউ ইজ ইকুয়াল টু তড়িৎ আধান ইনটু বিভব পার্থক্য। আচ্ছা, এবার এটাকে ইকুয়েশন 1 দিয়ে দিলাম। এবার যদি তড়িৎ যদি পরিবাহীতে উৎপন্ন প্রবাহ মাত্রা আই হয়, তাহলে আই ইকুয়াল টু কি লিখতে পারবো? কিউ বাই টি, তাই তো? যদি পরিবাহীতে হচ্ছে যদি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আই হয়, তাহলে আই ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? কিউ বাই টি লিখতে পারবো। তো এবার এখান থেকে আমরা কিউ ইকুয়াল টু আই বাই টি পেয়ে যাব। ঠিক আছে, এবার ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি ছিল, এখানে আমরা কিউ এর পরিবর্তে আই ইন্টু টি লিখলাম ইন্টু ভি। ঠিক আছে, আচ্ছা এবার ডাব্লিউ ইকুয়াল টু আই টি, এবার ভি মানে হচ্ছে আই আর, ওহমের সূত্রানুযায়ী ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে এবার কি হয়ে যাবে দেখো, ডাব্লিউ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। ঠিক আছে, ডাব্লিউ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। আর যেহেতু এখানে আমরা এসআই এককে ধরে নিয়েছি তাই এটা জুল লিখতে পারবো। ক্লিয়ার? তারপরে এটা আমরা কি পেলাম যে হচ্ছে কিউ আধানকে টি সময়ে আর রোধের মধ্য দিয়ে এ থেকে বি বিন্দুতে যদি পাঠানো হয় বা চালনা করা হয়, তাহলে কত কাজ করতে হচ্ছে আমাকে? ডাব্লিউ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি জুল। এবার আমরা হচ্ছে এভাবে লিখবো যে আর রোধের মধ্য দিয়ে এই কৃতকার্য আর রোধের মধ্য দিয়ে এই কৃতকার্য ডাব্লু যদি সম্পূর্ণরূপে তাপে পরিণত হয়, মানে আমরা ধরে নিচ্ছি যে যে পরিমাণে আমরা কার্য করছি ডাব্লু মানে আই স্কোয়ার আর টি জুল, এটা যদি সম্পূর্ণরূপে তাপে পরিণত হয়, তাহলে তবে জুলের মানে হচ্ছে তাপগতিবিদ্যা সংক্রান্ত, জুলের তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুযায়ী আমরা কি লিখতে পারি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলছে? যদি কৃতকার্য এবং উৎপন্ন তাপ পরস্পর হচ্ছে, যদি কিছু পরিমাণ কার্য করার ফলে তাপ উৎপন্ন হয়, তাহলে কৃতকার্য এবং উৎপন্ন তাপ পরস্পর সমানুপাতিক হবে। তাহলে ডাব্লু সমানুপাতিক এইচ হবে, যেখানে এইচ সমান সমান হচ্ছে পরিবাহীতে উৎপন্ন তাপ। এইচ সমানুপাতিক হচ্ছে পরিবাহীতে উৎপন্ন তাপ। ঠিক আছে, এবার ডাব্লু ইকুয়াল টু কি হয়ে যাবে? ডাব্লু ইকুয়াল টু হচ্ছে জে এইচ, যেখানে আচ্ছা এটা বোর্ডে দেখা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে ডাব্লু সমানুপাতিক এইচ ছিল, ডাব্লু ইকুয়াল টু জে এইচ। এই জেটা কি? এই জেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। একে কি বলা হয়? একে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যার মানটাও আমরা দেখলাম। ঠিক আছে, এখানে আমরা শুধু গাণিতিক রূপটাই প্রতিষ্ঠা করছি, মানটা বসালে কি হবে সেটা প্রথমে আলোচনা করে দিয়েছি, যে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ক্লিয়ার? এবার দেখো, যদি এই আমরা হচ্ছে যে ডাব্লু ইকুয়াল টু জে এইচ একটা সমীকরণ পেলাম, মানে আমরা কৃতকার্যের দুটো সমীকরণ পেলাম। আচ্ছা, এটাকে 1 নম্বর দিয়েছিলাম, দরকার ছিল, যাই হোক এটা 2 নম্বর সমীকরণ দিচ্ছি, এটা 3 নম্বর সমীকরণ দিলাম। তো তাহলে 2 আর 3 নম্বর সমীকরণ দেখো দুটোই হচ্ছে কার্য সম্পর্কিত। একটা ডাব্লু ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি জুল, আচ্ছা এখানে জুলটা দরকার নেই, আমরা শুধু ভ্যালুটাই বের করি। আর একটা হচ্ছে ডাব্লু ইজ ইকুয়াল টু জে এস, তো দুটোই জুল হবে, তো জুল লিখলেও কি কোনো অসুবিধা নেই, কেটে যাবে। তো 2 আর 3 নম্বর সমীকরণ থেকে আমরা কি লিখতে পারবো? দেখো ডাব্লু ইজ ইকুয়াল টু জে এইচ, আবার ডাব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর টি। তো আমরা কোনটা বের করতে চাচ্ছি? আমরা হচ্ছে এইচ এর ভ্যালুটা বের করতে চাচ্ছি। তাহলে কত হয়ে যাবে? আই স্কোয়ার আর টি। তো এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি এইচ ইকুয়াল টু 1/j আই স্কোয়ার আর টি। দেখো এই যেটা ছিল আমাদের গাণিতিক রূপটা। তো তার মানে এটা কিন্তু জুলের সূত্র প্রতিষ্ঠা হয়ে গেল। যেখানে আমি লেখাটা পুরোপুরি বলেই দিয়েছি। এক্ষেত্রে তোমরা কিছুটা বলতে পারো যে প্রবাহ মাত্রা কত, তাহলে তোমাদের একদম পরীক্ষার মতো হয়ে যাবে। ঠিক আছে, এবার এটাও কিন্তু আসার সম্ভাবনা যে আছে সেটা বলবো না, কিন্তু যে কোনো বছরে দিয়ে দিতেও পারে। ঠিক আছে,
যে 2 নম্বরে দিয়ে দিল যে জুলের সূত্র প্রতিষ্ঠা করো বা জুলের সূত্র গাণিতিকভাবে উৎপাদন করো, তখন তোমাকে এতটা পর্যন্ত দেখাতে হবে। আর তুমি যদি এখানে একক ধরেও নাও জুল, এখানেও জুল 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 কেটে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এবার এই যে হচ্ছে জুলের সূত্রের গাণিতিক রূপ আমরা প্রতিষ্ঠা করলাম। এবার যেটা বলছিলাম যে দ্বিতীয় ক্ষেত্রে যে রোধের সূত্র আছে, তো সেটা কিন্তু শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের জন্য মানে সবসময় কিন্তু H সমানুপাতিক আর হবে না। যেটা আমরা জুলের দ্বিতীয় সূত্রে আলোচনা করেছিলাম প্রথমে রোধের সূত্রে, যে এই সমানুপাতিক আর এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে একটা হবে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে একটা হবে। তো এই বিষয়টা এবার আমি আলোচনা করছি, ঠিক আছে। আশা করি জুলের সূত্রের প্রতিষ্ঠা তোমরা বুঝতে পেরেছো, খুব ইজি, নতুন কোনো কনসেপ্ট আমরা ইউজ করিনি, আমরা যেটা জানতাম সেটাকেই ব্যবহার করেছি। আর এখানে হ্যাঁ তাপগতিবিদ্যার মানে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল ব্যাপারটা আছে, তো ওটা একটু তোমরা দেখে নিতে পারো। এবার রোধের যে ব্যাপারটা শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কেন আলাদা হবে সেটা প্রথমে বুঝবো, তারপরে কিন্তু এই সংক্রান্ত একটা গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো এবার প্রথমে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এটা আমরা কি বের করছি, রোধের সঙ্গে বা উৎপন্ন তাপের সঙ্গে রোধের কি সম্পর্ক হবে সেখান থেকে আবার একটা রিলেশন বের করব আমরা। দেখো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দেখো তো আমরা জুলের যে মূল সূত্র প্রতিষ্ঠা করলাম সেটা কি, H সমানুপাতিক 1/j I² RT। আচ্ছা এবার বলো যে শ্রেণী সমবায়ে কি স্থির থাকে, শ্রেণী সমবায়ে I হচ্ছে কনস্ট্যান্ট বা I হচ্ছে ধ্রুবক, এখানে যেটাও হচ্ছে ধ্রুবক। আচ্ছা আমরা যদি ধরে নিই যে একটা নির্দিষ্ট সময়ের জন্য পরিবাহিত তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে টিটাও কনস্ট্যান্ট হয়ে যাবে। তো তাহলে এখানে যদি I, J আর টিটা কনস্ট্যান্ট ধরে নিই তাহলে কি বাঁচতে, দেখো তাহলে এখান থেকে কি বলতে পারবো, H সমানুপাতিক কি হয়ে যাবে, আর হয়ে যাবে না, ক্লিয়ার। I, J আর টিটা কনস্ট্যান্ট করে দেখো কি থাকছে, H সমানুপাতিক আর, কারণ এইগুলো সমস্ত মিলে একটা নতুন কোনো কনস্ট্যান্ট হয়ে যাবে, H সমানুপাতিক আর হয়ে যাবে। তার মানে এই যে জুলের যে হচ্ছে দ্বিতীয় সূত্র যে পরিবাহিতে উৎপন্ন তাপ হচ্ছে কিসের সমানুপাতিক হচ্ছে পরিবাহী রোধের সমানুপাতিক, এটা কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রযোজ্য। তার আরেকটা কারণ কি দেখো, যখন আমি H সমানুপাতিক আর লিখেছিলাম তখন আমি কি ধরেছিলাম, দেখো তখন কিন্তু আমি ধরে নিয়েছিলাম যে যখন I আর টিটা হচ্ছে ধ্রুবক বা I আর টি হচ্ছে স্থির। তো এখানে দেখো আমি সেটাই অ্যাপ্লাই করেছি। তার মানে এই সূত্রটা কিন্তু শুধুমাত্র শ্রেণী সমবায়ের জন্যই প্রযোজ্য, কারণ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আইটা কনস্ট্যান্ট থাকে, ক্লিয়ার। আচ্ছা এবার এটাকে যদি ভেঙে দিই তাহলে কি দেখি, আমরা কি পড়েছিলাম R = ρ × L/A, মনে আছে? যখন আমরা হচ্ছে রোধাঙ্ক বের করেছিলাম তখন আমরা রোধাঙ্কের মধ্যে সম্পর্ক পেয়েছিলাম R = ρ × L/A। এবার এখানে যদি এটা পুট করে দিই তাহলে কি পেয়ে যাবো, দেখো R proportional ρ × L/A। আচ্ছা এবার রোটা কি, রো হচ্ছে তারের যে উপাদান বা পরিবাহীর যে উপাদান তার হচ্ছে রোধাঙ্ক। তো পরিবাহীর উপাদান কি কোনো চেঞ্জ হয়েছে না, তারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে তখন কিন্তু যে পরিবাহী ব্যবহার করছি সেটা আমরা চেঞ্জ করিনি অবভিয়াসলি। তো তাহলে রোটা কি হয়ে যাবে, এখানে রোটা কি হয়ে যাবে, ধ্রুবক, কারণ যদি আমরা তামার তার ব্যবহার করি তার ক্ষেত্রে কিন্তু রো এর মানটা নির্দিষ্ট। এবার দেখো রোটা যদি ধ্রুবক হয়ে যায় তাহলে আমরা কি পেয়ে যাবো, H proportional L/A। এটাকে এবার ভাঙলে কি পাবো, দেখো H সমানুপাতিক L এবং H সমানুপাতিক 1/A, ক্লিয়ার। আচ্ছা পড়ে দেখা যাচ্ছে তো, তার মানে এই যে হচ্ছে এটা পেলাম। এবার এখান থেকে কিন্তু তোমাকে বিভিন্ন ফান্ডামেন্টাল প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন তোমাকে দিতে পারে। দেখো H সমানুপাতিক L এর মানে কি, তার যত শ্রেণী যদি হচ্ছে রোধগুলো শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাহলে কি হবে, তার যত লম্বা হবে তত কি হবে, বেশি তাপ উৎপন্ন হবে। আর H সমানুপাতিক 1/A মানে ক্ষেত্রফল, পরিবাহীর ক্ষেত্রফল যত কম হবে মানে পরিবাহী তার যত সরু হবে তত বেশি তাপ উৎপন্ন হবে। তো তার মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে পরিবাহী যত লম্বা হবে ও সরু হবে, কারণ ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক, পরিবাহীতে
উৎপন্ন তাপ, পরিবাহীতে উৎপন্ন তাপ তত বেশি হবে। ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু নোট করে নাও, গাণিতিকভাবে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এইটুকুটা মানে কি পেলাম, যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বেশি পরিবাহীতে বেশি তাপ কখন উৎপন্ন হবে, যদি আমরা পরিবাহী তারটা লম্বা ব্যবহার করি আর পরিবাহী তারটা যদি সরু ব্যবহার করি, দুটো একই জিনিসই, কারণ পরিবাহী তার লম্বা হওয়ার মানেই হচ্ছে পরিবাহী তারকে শুরু করতে হবে, সেক্ষেত্রে কিন্তু পরিবাহীতে উৎপন্ন তাপ বেশি হবে। ঠিক আছে, কখন হবে, যদি প্রবাহ মাত্রা ধ্রুবক থাকে, সেজন্যই বলছি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। ক্লিয়ার? এবার এই বিষয়টাই আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখব। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কিন্তু এর উল্টো হওয়া উচিত, তো আমরা কিন্তু এর উল্টোই পাবো, এটাও আমি গাণিতিকভাবে বুঝিয়ে দিচ্ছি। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, কারণ তোমাদের জুলের সূত্র হয়তো ক্লাস 10-এ পড়েছো, কিন্তু এই বিষয়গুলো বা এতটা ডিটেলস হয়তো তোমরা পড়োনি, তো সেই জন্য এই বিষয়গুলো কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার মতো। এই ব্যাপারটা এবার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখছি। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখো, তো আমরা হচ্ছে জুলের যে সূত্রে যে মূল ব্যাখ্যাটা পেয়েছি, যে মূল রাশিমালা পেয়েছি, সেটা কি, এইটা, তাই তো, H = 1/j² এবার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কোনটা ধ্রুবক থাকে, বিভব পার্থক্য V ধ্রুবক থাকে। তো আমরা কি জানি, I = V/R, তাই তো, ওহমের সূত্রানুযায়ী। তাই আমরা যদি এখানে I এর পরিবর্তে যদি V/R বসাই, তাহলে কত হবে, V²/R² ইন্টু RT অলরেডি আগে থেকে ছিল, তাহলে কি হয়ে যাবে, আর কেটে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, কি হয়ে যাবে, নিচে একটা R চলে আসবে। মানে যদি আমরা এই সূত্রটা যদি আমরা V এর রেসপেক্টে বলি, তাহলে জুলের সূত্রটা V এর রেসপেক্টে কি হয়ে যাবে, 1/j ইন্টু T, এটা হয়ে যাবে। ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই। এবার বলো যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কোনটা ধ্রুবক থাকে। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বিভব পার্থক্য ভিটা কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, যেটা তো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক সবসময় কনস্ট্যান্ট। এবার আমরা যদি এখানে যেমন টিটাকে আমরা কনস্ট্যান্ট ধরেছিলাম, মানে আমরা এখানে হচ্ছে টি এর সময় যত ছিল, মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা যে সময় ধরে তড়িৎ প্রবাহিত হবে এটা ধরেছিলাম, তো এক্ষেত্রেও যদি আমরা ধরে নিই যে একটা নির্দিষ্ট সময় ধরে বা একই সময় ধরে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে টিটাও কনস্ট্যান্ট হয়ে যাবে। তো এইগুলো যদি আমরা কনস্ট্যান্ট করে দিই, তাহলে হচ্ছে দেখো কি সম্পর্ক চলে আসবে, যেটা কনস্ট্যান্ট, টিটা কনস্ট্যান্ট, ভিটা কনস্ট্যান্ট, তাহলে কি হয়ে যাবে, এগুলো মিলে একটা নতুন কনস্ট্যান্ট হবে। সেখান থেকে আমরা কি লিখতে পারবো, H সমানুপাতিক 1/R। এই যে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তার মানে তোমাকে যদি বলা হয় যে H সমানুপাতিক R, এই যে জুলের দ্বিতীয় সূত্র, এটা কি হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা কিন্তু শুধুমাত্র এটা হচ্ছে কোন ক্ষেত্রে প্রযোজ্য, তো H সমানুপাতিক হচ্ছে R, এটা কিন্তু শুধুমাত্র শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সম্পর্কটা কি হয়ে যাবে, H সমানুপাতিক 1/R। ক্লিয়ার? এবার এটাকে যদি একই রকম ভাবে আমরা ভেঙে দিই, তাহলে কি পেয়ে যাব, এটাকে একই রকম ভাবে ভাঙবো। তো R = কি ছিল, R = হচ্ছে ρ × L/A। তো এখানে 1/R কত হয়ে যাবে, 1/R হবে A/ρL। তাহলে আমরা কি লিখতে পারবো, H সমানুপাতিক কত হয়ে যাবে, 1/R মানে A/ρL। এবার আগে যেরকম বললাম, রোটা যেহেতু কনস্ট্যান্ট থাকবে, কারণ তারের উপাদানের কোনো চেঞ্জ হয়নি শ্রেণী বা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, তাহলে রোটা কনস্ট্যান্ট হলে আমরা কি লিখতে পারবো, H সমানুপাতিক কি হয়ে যাবে, এখান থেকে কি লিখতে পারবো, H সমানুপাতিক 1/ρL। ঠিক আছে, এবার এটাকে ভাঙলে কি পাবো, দেখো এটাকে ভাঙলে কি পাবো, সরি H সমানুপাতিক রোটা কনস্ট্যান্ট A/L, H সমানুপাতিক A/L, এটাকে ভাঙলে কি পাবো, দেখো H সমানুপাতিক A আর কি পাবো, H সমানুপাতিক 1/L, তাই না। এখানে কি পেয়েছিলাম দেখো, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে H সমানুপাতিক L, H সমানুপাতিক 1/A, আর এখানে দেখো উল্টো পাচ্ছি। তো তার মানে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে ক্ষেত্র সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে ক্ষেত্রফল যত বেশি হবে তত কি হবে, পরিবাহীতে উৎপন্ন তাপটা বেশি হবে, আর পরিবাহীর দৈর্ঘ্য যত কম হবে তত কি হবে, উৎপন্ন তাপটা হচ্ছে, দৈর্ঘ্য যত কম হবে তত উৎপন্ন তাপটা বেশি হবে। তো তার মানে আমরা কি বলতে পারবো,
যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে পরিবাহী যত মোটা হবে মানে ক্ষেত্রফল বেশি হতে হবে ও আর কি হতে হবে ছোট হবে, তাই তো? লেন্থটা ছোট হলেও বেশি তাপ উৎপন্ন হবে। তো পরিবাহী যত মোটা হবে ও ছোট হবে, পরিবাহীতে উৎপন্ন তাপ তত বেশি হবে। ক্লিয়ার? এর ঠিক উল্টো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি পেলাম, যে পরিবাহী যত মোটা হবে ও ছোট হবে, পরিবাহীতে উৎপন্ন তাপ কি হবে তত বেশি হবে। ঠিক আছে? তো তার মানে এই যে দুটো আমরা হচ্ছে গাণিতিক রূপ পেলাম, H সমানুপাতিক R এটা শ্রেণী সমবায়ের জন্য, আর হচ্ছে H সমানুপাতিক 1/R সমান্তরাল সমবায়ের জন্য। এইটা কিন্তু খুব হচ্ছে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এবার এটা দিয়ে একটা আমরা গাণিতিক সমস্যা করি, খুব ইজি একটা গাণিতিক সমস্যা এই কনসেপ্টের উপর বেস করে ডাইরেক্ট এটা অ্যাপ্লাই করব। ঠিক আছে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে H সমানুপাতিক R আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে H সমানুপাতিক 1/R, এই ফর্মুলার উপর বেস করে। তো তোমরা এখান থেকে হচ্ছে মূল বিষয়গুলো এইভাবে নোট করে নাও, তাহলে তোমাদের মনে থেকে যাবে, কারণ বিষয়গুলো খুব সহজ। দেখো কোয়েশ্চেনটা হচ্ছে সিক্স ওহম এবং 24 ওহম দুটি রোধকে একবার শ্রেণী সমবায়ে এবং আরেকবার সমান্তরাল সমবায়ে, একবার শ্রেণী সমবায়ে এবং আরেকবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, বা প্রথমে শ্রেণীতে আর পরে হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। ঠিক আছে? এবার বলে দিয়েছে যে যদি উভয় ক্ষেত্রে মানে প্রথম আর দ্বিতীয় দুই ক্ষেত্রে উভয় ক্ষেত্রে 9 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলে উভয় ক্ষেত্রে 9 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলে উভয় ক্ষেত্রে উৎপন্ন তাপের অনুপাত নির্ণয় করো। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু উচ্চ মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, 2 নম্বরের প্রশ্ন। ঠিক আছে? তো খুব ইজি, 6 ওহম আর 24 ওহম এদেরকে একবার শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে, একবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। দুই ক্ষেত্রেই কত হচ্ছে 9 ভোল্ট তড়িৎ উৎসের সাহায্যে বা বিভব পার্থক্যের সাহায্যে যুক্ত করা হয়েছে। দুই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, উৎপন্ন তাপের অনুপাত বের করতে হবে। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে সার্কিটটা কি কিরকম হবে, এটা ধরা হচ্ছে 6 ওহম আর এটা ধরা হচ্ছে 24 ওহম। এটি হচ্ছে 9 ভোল্টের বিভব প্রবাহযুক্ত ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে। তো তাহলে আমরা হচ্ছে কি জানি যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে পরিবাহিতে উৎপন্ন তাপ এখন কি দেখলাম রোধের সমানুপাতিক। ঠিক আছে? তার মানে H1/H2 ইকুয়াল টু কি হবে R1/R2। মানে প্রথম ক্ষেত্রে যদি উৎপন্ন তাপ H1 ধরি আর হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে যদি উৎপন্ন তাপ H2 ধরি, তাহলে H1/H2 কত হবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, কত হবে 6/24, মানে হচ্ছে 1/4 ওহম বা 1:4। ঠিক আছে? অনুপাত করলে তো হচ্ছে কোনো ভ্যালু হবে না, তো 1:4 হয়ে যাবে। ঠিক আছে? তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কত পেলাম H1:H2 ইকুয়াল টু 1:4। ওহমটা দরকার নেই, কিন্তু অনুপাত করছি। এবার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা কি পেয়েছি, H সমানুপাতিক 1/R। তাই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যদি সার্কিটটা আঁকি তাহলে কিরকম হয়ে যাবে, তো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সার্কিটটা বুঝতে
বুঝতেই পারছো 9 ভোল্টের ব্যাটারির সঙ্গে যুক্ত করলাম, 9 ভোল্ট, এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে 24 ওহম। তাহলে যেহেতু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এই সমানুপাতিক 1/r, তাহলে এখানে কত হয়ে যাবে H1/H2 ইকুয়াল টু কত হয়ে যাবে, উল্টো হয়ে যাবে R2/R1, মানে 24/6 ওহম কত হয়ে যাবে 4/1, মানে এই ক্ষেত্রে কি হয়ে যাবে H1:H2 ইকুয়াল টু 4:1। ঠিক আছে, সেটা 2 নম্বরের জন্য দিতে পারে এরকম কোনো অঙ্ক, বা এমসিকিউ এর জন্য দিতে পারে। তো তোমরা যেটা মনে রাখবে, যেটা সূত্র পড়েছো সেটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সমান্তরাল সমবায় করলে কি হবে, উল্টো হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে উচ্চ মাধ্যমিক 2018-তে এই পরিবাহীতে উৎপন্ন তাপ সংক্রান্ত একটা অঙ্ক দিয়েছিল, খুব ইজি অঙ্ক, কিন্তু হচ্ছে সেটা আমি করিয়ে দিচ্ছি। তো ওটাই বলছি যে সবসময় যে খুব কঠিন অঙ্ক দেবে উচ্চ মাধ্যমিকে এমন কোনো ব্যাপার নেই। উচ্চ মাধ্যমিকে মূলত বেসিক বিষয়গুলোর উপর অঙ্ক দেয়, মানে তোমার বেসিক জিনিসটা ক্লিয়ার আছে কিনা, তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা, তার উপরেই মূলত কিন্তু অঙ্কগুলো দেয়। তো 2018 সালের অঙ্কটা এবার হচ্ছে দেখে নিই। ঠিক আছে, দেখো এবার 2018 সালের অঙ্কটা কি বলেছিল। দেখো, ভি বিভব পার্থক্য বিশিষ্ট একটি সরবরাহের দুই প্রান্তের সঙ্গে একটি রোধক, মানে রেজিস্ট্যান্স যোগ করা হলে, নির্দিষ্ট মানের বা সসীম মানের রোধকে রোধক বলা হয়, হলে H হারে তাপ উৎপন্ন হয়। এটা প্রথমে বলে দিয়েছে। ঠিক আছে, এবার বলেছে এখন সরবরাহ বলতে যার মাধ্যমে কারেন্ট সাপ্লাই করা হচ্ছে, তড়িৎ কোষ বলতে পারো, সরবরাহের বিভব প্রভেদকে V/3 এবং রোধককে দ্বিগুণ করা হলে উৎপন্ন তাপ উৎপাদনের হার কি হবে নির্ণয় করো। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, ভি বিভব পার্থক্য বিশিষ্ট একটি সরবরাহের দুই প্রান্তের সঙ্গে একটি রোধক আর যোগ করা হলে H হারে তাপ উৎপন্ন হয়। এখন সরবরাহের বিভব প্রভেদকে V/3 এবং রোধককে দ্বিগুণ করা হলে তাপ উৎপাদনের হার কি হবে নির্ণয় করো। এইটা HS 2018 উচ্চ মাধ্যমিক 2018 দিয়েছিল, 2 মার্কসের কোয়েশ্চেন। তো বুঝতেই পারছো এটা খুবই একদম কিন্তু বেসিক অঙ্ক, তাই না, একদম বেসিক অঙ্ক। তো দেখো, যেহেতু ভি বিভব পার্থক্য দিয়ে দিয়েছে, তো আমরা কি জানি, আচ্ছা এখানে প্রথম ক্ষেত্রে করছি, প্রথম ক্ষেত্রে সার্কিটটা যদি আঁকতে হয় তাহলে কি হবে, ঠিক আছে, চাইলে একটা হচ্ছে চাবি দিয়ে দিতে পারো, আর রোধ, আর কি বলেছে ভি বিভব পার্থক্য। ঠিক আছে, ভি বিভব পার্থক্য, ক্লিয়ার? কিন্তু এখানে দেখো কারেন্টের কিন্তু কোনো বিষয় বলেনি, তো তার ফলে কি হয়ে যাবে, যেহেতু বিভব পার্থক্য দেওয়া আছে, তার মানে আমাকে কিন্তু
আমরা জানি জুলের সূত্র অনুযায়ী H = I²RT। এবার অতএব তাপ উৎপাদনের হার এই কথাটার মানে কি, একক সময়ে কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে। তার মানে H/T এটাই হচ্ছে তাপ উৎপাদনের হার, সমান সমান কত হয়ে যাবে, AI²R। এবার যেহেতু এখানে ভি দেওয়া আছে, বিভব পার্থক্য দেওয়া আছে, কারণ আমাকে আইটাকে হচ্ছে ভি এর রেসপেক্টে লিখতে হবে। তাহলে কিভাবে করব, একটু আগে যে দেখালাম সেইভাবে করলে কি হয়ে যাবে, V²/R হয়ে যাবে, তাই তো। আই মানে হচ্ছে V/R। আচ্ছা এখানে করেই দিচ্ছি, I = V/R, এখানে পুট করে দিলাম, তাহলে I² V²/R² হয়ে গেল। তাহলে কত হয়ে যাবে, অতএব তাপ উৎপাদনের হার যদি আমরা H1 ধরে নিই, মানে তাপ উৎপাদনের হারকে আমরা যদি H1 ধরে নিই, তাহলে H1 = কত হয়ে গেল, হচ্ছে V²/R। ঠিক আছে, কত হয়ে গেল, H1 = V²/R। এবার এখানে যেহেতু কোনো একক দেওয়া নেই, তো সেই জন্য সরাসরি কিন্তু একক ব্যবহার না করাই ভালো, মানে ডাইরেক্ট এভাবে সমানুপাতিক রূপে লেখাটাই ভালো। এটা যদি আমরা জুল লিখলে ডাইরেক্ট লিখতে পারতাম, কিন্তু যেহেতু এখানে এককটা উল্লেখ করা নেই, শুধু ভি বলা আছে, ভি ভোল্ট বলা নেই, বা এখানে হচ্ছে যে রোধের মানটা শুধু আর বলা আছে, যাই হোক, তো আমরা এককটা না ধরাই ভালো। তোমরা এককটা না ধরলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে এটা কত হয়ে যাবে, H1 মানে H/T, এটাকে যদি H1 ধরি, তাহলে প্রথম ক্ষেত্রে উৎপন্ন তাপ H1 কত হয়ে যাবে, সমানুপাতিক V²/R হয়ে যাবে। তো এটাকে আমরা একটা ধ্রুবক ধরে নিচ্ছি, তো H1 = কত হয়ে যাবে, হচ্ছে একটা ধ্রুবক যেখানে ধরে নিচ্ছি, কে ধরে নাও, V²/K × V²/R। এটা হলো প্রথম ক্ষেত্র, ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশন নম্বর 1 আমাদের। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে সার্কিটটা কি বলেছে, যে বিভব প্রভেদকে V/3 আর রোধককে দ্বিগুণ করলে, তাহলে এবার কি হয়ে যাবে, এটাকে 2R আর এটা হচ্ছে কত, V/3। ঠিক আছে, তো এবার একই রকম ভাবে লিখবো, তাহলে কত হবে, এবার দেখো, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যদি পরিবাহিতে উৎপন্ন তাপ H2 হয়, তাহলে H2 = কত হয়ে যাবে, H2 = ধ্রুবক কে থাকলো, ভিটা এখন কত, ভিটা এখন হচ্ছে V/3, তাই তো, তার স্কোয়ার, আর আরটা এখন কত, 2R। এবার এটাকে যদি স্কোয়ার করলে কত হয়ে যাবে, কে থাকলো V²/9, নিচে আসলে 18 হয়ে যাবে, 18R। ঠিক আছে, এবার কি করব, H1/H2 করব। তাহলে আমরা তাপ উৎপাদনের হার কি হবে নির্ণয়, মানে দ্বিতীয় ক্ষেত্রে নির্ণয় করব। তাহলে H2/H1 করি, তাহলে একবারে পেয়ে যাব, H2 কত, K × V²/18R × তাহলে এটা কি হবে, উল্টে যাবে, তাহলে কত হয়ে যাবে, 8টা উপরে উঠবে আর নিচে হচ্ছে K V²। এবার দেখো V² ক্যান্সেল, K ক্যান্সেল, আর ক্যান্সেল, তাহলে কত হলো, 1/18। তাহলে কত পেলাম, 1/18, মানে এদিকে লিখলে কত হবে, H2 = H1/18। তাহলে আমার আনসার কি হবে, যে যদি এক্ষেত্রে বিভব প্রভেদকে V/3 এবং রোধককে দ্বিগুণ করা হয়, তাহলে তাপ উৎপাদনের হার পূর্বের 1/18 অংশ হবে। ঠিক আছে, তাপ উৎপাদনের হার পূর্বের 1/18 অংশ হবে, বা পূর্বের তুলনায় 18 অংশ কমে যাবে, বা 18 ভাগ কমে যাবে। ঠিক আছে, এটাকে দেখি ভাষাতে বলে দিলেই হলো। কারণ দেখো খুব সিম্পল অঙ্ক, কিন্তু ডাইরেক্ট সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারছি না আমরা, এটাকে কিন্তু আর এর ভি এর রেসপেক্টে হচ্ছে ট্রান্সফার করতে হবে। তো সেই জন্য তোমাদের আমি সমস্ত থিওরিটা বুঝিয়ে দিলাম, যাতে তোমাদের যেরকমভাবে আসুক না কেন সেভাবে তোমরা ইকুয়েশনটাকে হচ্ছে মেল্ট করতে পারো, কনভার্ট করতে পারো। ক্লিয়ার? এবার এটা গেলে হচ্ছে বেসিক জিনিস একদম। এবার আমরা দেখব যে আমরা যে পরিবাহিতে যে তাপ উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু অপচয় হচ্ছে, সেটাকে কিন্তু আমরা পুরোপুরিভাবে বন্ধ করতে পারবো না, কিন্তু আমরা এমন কিছু উপায় করতে পারি যার জন্য এই যে তাপ উৎপন্ন হচ্ছে পরিবাহিতে তড়িৎ প্রবাহের সময়, সেটা মিনিমাম হতে পারে। তো সেই থিওরিটা আমরা দেখব যে কি শর্তে কোনো পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ হচ্ছে উৎপন্ন তাপটা মিনিমাম হবে, যার ফলে আমরা তড়িৎ শক্তির অপচয়টা রোধ করতে পারি। তো তড়িৎ শক্তির অপচয় বলাটাও ভুল, কারণ আমরা জানি হচ্ছে শক্তি কিন্তু এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয়, শক্তি সবসময় সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তো আমরা হয়তো অনেক ক্ষেত্রে ব্যবহার করব এখানে যে শক্তির অপচয় হচ্ছে,
তার কারণ হচ্ছে আমাদের কিন্তু ইলেকট্রিক বিল দিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা সেই অর্থে আমরা বলছি যে তড়িৎ শক্তির অপচয় হচ্ছে, কারণ আমাদের অর্থের অপচয় হচ্ছে। কিন্তু বাস্তবে কিন্তু কোনো রকম হচ্ছে অপচয় হচ্ছে না, কারণ যে পরিমাণ তাপটা উৎপন্ন হচ্ছে সেটা পরিবেশে অন্য কোনো শক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো আমরা দেখবো যে বর্তনীতে কি ব্যবস্থা অবলম্বন করলে আমরা হচ্ছে মিনিমাম কারেন্ট, মিনিমাম তাপ শক্তি উৎপন্ন হবে। এটাকে আমরা বলছি ন্যূনতম তাপের নীতি, বা এটাকে অনেক ক্ষেত্রে সূত্র বলা হয়। ন্যূনতম তাপের নীতি মানে হচ্ছে কি বলবো, এটা যে প্রিন্সিপাল অফ লিস্ট হিট, ঠিক আছে, প্রিন্সিপাল অফ লিস্ট হিট। তো এই নীতিটা যদি বলা হয় যে ন্যূনতম তাপের নীতি, এটা বলতে কি বুঝো, তাহলে কি বলবো, তাহলে বলবো যে তড়িৎ বর্তনীতে মানে ইলেকট্রিক সার্কিটে তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ, তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ যদি এমনভাবে বণ্টিত হয়, তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ যদি এমনভাবে বণ্টিত হয় যে পরিবাহীতে উৎপন্ন তাপ, যে পরিবাহীতে উৎপন্ন তাপ ন্যূনতম হয়, তাহলে তাকে ন্যূনতম তাপের নীতি বলা হয়। তার মানে ন্যূনতম তাপের নীতি আসলে কি, আমরা জানি হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে হচ্ছে তাপ উৎপন্ন হবে। এবার আমরা যদি সেই তড়িৎ প্রবাহকে এমন ভাবে বণ্টিত করতে পারি যে আগে যে তাপ উৎপন্ন করছিল তার তুলনায় এখন কম তাপ উৎপন্ন হচ্ছে এবং একটা মিনিমাম তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে সে যে নীতি মানে যেভাবে বন্টন করলে পরিবাহীতে সব থেকে মিনিমাম তাপ উৎপন্ন হবে, ন্যূনতম তাপ উৎপন্ন হবে, তাকে বলবো আমরা ন্যূনতম তাপের নীতি। ক্লিয়ার? তো এটা এবার দেখে নি কিভাবে হবে। দেখো, তার জন্য আমাকে কি করতে হবে, দুটো রোধকে কিন্তু আমাকে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে, ঠিক আছে। তো আমরা যত বেশি হচ্ছে তড়িৎ, যত বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তত বেশি তাপ উৎপন্ন তো হবেই, কিন্তু আমরা যদি একাধিক তড়িৎ যন্ত্রকে, আমি হচ্ছে এখানে দুটো তড়িৎ যন্ত্রকে দেখাচ্ছি, কিন্তু একাধিক তড়িৎ যন্ত্রের ক্ষেত্রেও কিন্তু এই নীতিটা সমানভাবে প্রযোজ্য হবে, ঠিক আছে। ধরলাম R1 আর R2 এই দুটো রোধকে আমি একটা বর্তনীতে সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি। এখানে ভি ভোল্ট, এটা হচ্ছে তড়িৎ উৎস বা হচ্ছে তড়িৎ কোষ, ভি ভোল্ট যুক্ত, যার মধ্য দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। এবার দেখো, এই আই কারেন্ট যাওয়ার দুটো রাস্তা আছে, তো যদি R1 রোধের মধ্য দিয়ে I1 কারেন্ট যায়, তাহলে R2 রোধের মধ্য দিয়ে I2 কারেন্ট যাবে, এখানে আবার হচ্ছে আই হয়ে যাবে, এবার এই আই কারেন্টটাই সার্কিটে ফিরে আসবে, ঠিক আছে। তো এবার এই যে হচ্ছে I2 কারেন্ট, এটাকে আমি কি বলতে পারি, দেখো, যেহেতু এখানে দেখো তিনটা তার হচ্ছে যুক্ত আছে, এটাকে যদি এ বিন্দু বলে দিই, এটাকে যদি বি বিন্দু বলে, তাহলে এই বিন্দুতে দেখো, এই বিন্দুতে কিন্তু তিনটা তার সংযুক্ত আছে, যাকে আমরা কেসিএল কেভিএল মানে কিরচফস ল পড়ার সময় কি পড়েছিলাম, জাংশন পড়েছিলাম। মানে এই বিন্দুটা একটা জাংশন পয়েন্ট। তো তাহলে এই I2 কারেন্টটাকে আমি কি লিখতে পারি, I2 কারেন্ট আমরা কি লিখতে পারি, দেখো কি বলছে, মোট ইনকামিং কারেন্ট ইকুয়াল টু মোট আউটগোয়িং কারেন্ট। তো সেই অনুযায়ী হচ্ছে এই বিন্দুতে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, ঠিক আছে, এই বিন্দুতে কেসিএল প্রয়োগ করলে কি পাবো, এই বিন্দুতে কেসিএল প্রয়োগ করে কি পাবো আমি, দেখো I2 ইকুয়াল টু কি লিখতে পারবো, I মাইনাস I1, দেখা যাবে এটা, কারণ হচ্ছে যে I হচ্ছে এই বিন্দুর দিকে আগত কারেন্ট আর I1 হচ্ছে এই বিন্দু থেকে নির্গত কারেন্ট, তাহলে I2 কত হবে, I মাইনাস I1, খুব ইজি। এবার আমরা কি করব, মোট কত হচ্ছে, মোট কি পরিমাণ হচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে সেটা বের করব, ঠিক আছে। এবার সময়টা যদি আমরা হচ্ছে একই ধরে নিই, মানে হচ্ছে আমরা যদি এইভাবে লিখি যে একক সময়ে পরিবাহীতে উৎপন্ন মোট তাপ,
একক সময় বলতে আমরা টাইমটাকে কনস্ট্যান্ট ধরে নিলাম যে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে। মোট একক সময় পরিবাহিতে উৎপন্ন মোট তাপ বা পরিবাহিতে মোট উৎপন্ন তাপের হার, তাই না? একক সময়ে উৎপন্ন তাপ মানেই হচ্ছে তাপ উৎপাদনের হার। ক্লিয়ার? মানে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে পরিবাহিত মোট তাপ। তাহলে সেটা যদি হচ্ছে মোট তাপ যদি হচ্ছে H হয় আর R1 রোধের মধ্যে বা এই যে হচ্ছে এই ব্রাঞ্চটা R1 রোধ যে ব্রাঞ্চে যুক্ত আছে তাতে যদি উৎপন্ন তাপ হচ্ছে H1 হয় আর R2 রোধটা যে আর R2 রোধের ক্ষেত্রে মানে এই ব্রাঞ্চে উৎপন্ন তাপ যদি হচ্ছে H2 হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? এই মোট উৎপন্ন তাপ H ইকুয়াল টু H1 প্লাস H2। H1 ধরছি এই I1 তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য এই ব্রাঞ্চে উৎপন্ন তাপ, আর H2 ধরছি I2 তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য এই ব্রাঞ্চে উৎপন্ন তাপ। তো তোমরা একটু ভাষায় লিখে দিবে, ঠিক আছে? তো এক্ষেত্রে আর R1টা দরকার নেই, আমি শুধু বোঝানোর জন্য বলছিলাম। H ইকুয়াল টু হচ্ছে H1 প্লাস H2। তাহলে এটা কত হবে বলো? আমরা এখনই কি দেখলাম যে H ইকুয়াল টু আমরা কি পড়লাম? H ইকুয়াল টু হচ্ছে I স্কোয়ার RT। তাহলে উৎপন্ন তাহলে হচ্ছে একক সময়ে উৎপন্ন তাপ আর তাপ উৎপাদনের হার কত হবে? I স্কোয়ার R। এবার এই ক্ষেত্রে দেখো I1 কারেন্ট যাচ্ছে R1 রোধের মধ্যে দিয়ে, তাহলে কত হবে? I1 স্কোয়ার কত? I1 স্কোয়ার R1। আর এক্ষেত্রে কত হবে? H2। I2 কারেন্ট যাচ্ছে R2 রোধের মধ্যে, তাহলে কত হবে? I2 স্কোয়ার R2। আচ্ছা, এবার বলো I2 মানে আমরা কি পেয়েছি? I মাইনাস I1। তাহলে কি লিখতে পারবো? দেয়ারফর H ইকুয়াল টু I1 স্কোয়ার R1 প্লাস I2 এর বদলে কি লিখতে পারবো আমরা? I মাইনাস I1 স্কোয়ার ইন্টু R2। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে আমি কি বের করতে চাইছি? ন্যূনতম তাপের নীতি। তো এবার বলো, তোমরা হচ্ছে ক্যালকুলাস তোমরা শিখেছো, তো ক্যালকুলাস থেকে আমি কি বলতে পারি যে তাপ উৎপন্ন তাপ ন্যূনতম কখন হবে? ঠিক আছে, উৎপন্ন তাপ ন্যূনতম কখন হবে বা উৎপন্ন তাপ কি শর্তে হচ্ছে মিনিমাম হবে? তো উৎপন্ন তাপ H ন্যূনতম হওয়ার শর্ত কি? তোমরা যে ম্যাক্সিমাম মিনিমাম পড়েছো সেখানেও তোমরা দেখেছো যে ম্যাক্সিমাম বা মিনিমামের ক্ষেত্রে কি হয়? আমরা কি করি? ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 করি। কারণ এখানেও কি হবে? উৎপন্ন তাপ H ন্যূনতম হওয়ার শর্ত কি হয়ে যাবে? dH বাই dI1 ইকুয়াল টু 0। ক্লিয়ার? dH বাই dI1 ইকুয়াল টু 0। এবার I1 কেন করছি? তার কারণ হচ্ছে যে I1টা এর মধ্যে যাচ্ছে আর এর মধ্যে I মাইনাস I1 যাচ্ছে। I কিন্তু হবে না, I গেলে কিন্তু আমরা এটা বের করতে পারবো না। তো I1 এর রেসপেক্টে যদি আমরা ডিফারেন্সিয়েশনটা 0 করি, ফার্স্ট ডেরিভেটিভ যদি 0 করি, তাহলেই হচ্ছে H টা ন্যূনতম হবে। ঠিক আছে, এবার এটাকে আমরা তার মানে ডেরিভেটিভ করবো, তাহলে কি পাবো? dI1 অফ H কত ছিল? টোটাল H দেখো I1 স্কোয়ার R1 প্লাস I মাইনাস I1 স্কোয়ার I মাইনাস I1। আচ্ছা সরি, এখানে I2 মানে হচ্ছে I মাইনাস I1, তো এর হচ্ছে হোল স্কোয়ার। হ্যাঁ ঠিকই আছে, I মাইনাস I1 তার হোল স্কোয়ার ইন্টু R2। এটা হচ্ছে ডেরিভেটিভ করবো। ঠিক আছে, এটা ইকুয়াল টু কত? 0। এটা হচ্ছে শর্ত। এবার ডেরিভেটিভ করলে কত হবে? I1 স্কোয়ার এই রেসপেক্টে ডেরিভেটিভ করতে তাহলে কত হবে? 2I1 আর R1 থেকে গেল প্লাস, আচ্ছা এবার এর স্কোয়ার হচ্ছে স্কোয়ার আছে, তাহলে কত হবে? 2 আসবে, তাই তো? 2 ইন্টু I মাইনাস I1। আচ্ছা এবার যেহেতু I1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তো I1 কে আরেকবার ডেরিভেটিভ করলে কত হবে? এখানে মাইনাস I1 আছে, তো মাইনাস I1 কে যদি I1 এর রেসপেক্টে হচ্ছে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কত হবে? মাইনাস 1 চলে আসবে না একটা, ইন্টু R2 আছে ইকুয়াল টু 0। বুঝা গেল? I1 স্কোয়ার করলে কত হচ্ছে? 2I1, আবার I1 এর করলে 1 হয়ে যাচ্ছে, ইন্টু R1 ছিল থেকে গেল। আচ্ছা এবার I মাইনাস I1 এর হোল স্কোয়ার, এটাকে ডেরিভেটিভ করলে কত হবে? স্কোয়ার মানে এখানে 2 আছে, তো 2টা আগে চলে আসবে, 2 ইন্টু I মাইনাস I1। এবার কার রেসপেক্টে করছি? I1, তো I1 এর রেসপেক্টে এখানে মাইনাস I1 আছে, একে ডেরিভেটিভ করলে কত হবে? -1 আর ইন্টু R2টা আগে থেকেই আছে, সেজন্য R2 থেকে গেল ইকুয়াল টু 0। এবার এটাকে যদি সলভ করলে কত পাবো দেখো? 2I1 R1 প্লাস 2I
মাইনাস টু, আচ্ছা এবার এটা মাইনাস করলে কত হবে, হ্যাঁ এখানে একটা মাইনাস টু হয়ে যাবে, তো মাইনাস টু প্লাস টু আই ওয়ান, আচ্ছা এখানে একটা আর টু দিয়ে গুণ আছে, বা এখানে আমরা আরেকটা বিষয় এখানে করতে পারি, এখানে ডাইরেক্ট ভ্যালুটা না বসিয়ে আমরা যদি হচ্ছে যদি এটাকে একদিকে করে দিই, ঠিক আছে, সবগুলোকে একদিকে করি তাহলে কত হবে দেখো এবার, তাহলে ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। টু আই ওয়ান আর ওয়ান, আচ্ছা মাইনাস টু আই মাইনাস আই ওয়ান ইন্টু আর টু ইকুয়াল টু জিরো, এটা তো আর আচ্ছা এবার এটাকে ওদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তার মানে এরকম হয়ে যাবে, ঠিক আছে, তাহলে টু টু কেটে গেল। এবার দেখো হচ্ছে যে আই মাইনাস আই ওয়ান, তো আই মাইনাস আই ওয়ান মানে কি আমাদের হচ্ছে আই টু, তাই না, তাহলে এখানে কি লিখবো, আই ওয়ান আর ওয়ান ইকুয়াল টু কি হয়ে যাবে, আই মাইনাস আই ওয়ান হচ্ছে আই টু আর টু, তার মানে যেহেতু আই ইকুয়াল টু আই মাইনাস আই ওয়ান। এবার তারপরে দেখো কি কি সম্পর্ক পাচ্ছি, আই ওয়ান বাই আই টু ইকুয়াল টু আর টু বাই আর ওয়ান, এই যে এটাই হচ্ছে কিন্তু পরিবাহিত ন্যূনতম তাপের নীতি। মানে আমরা যদি, তো তার মানে আমরা কি দেখলাম যে হচ্ছে যে যদি আমরা এমনভাবে তড়িৎ প্রবাহকে বিভক্ত করতে পারি, এমনভাবে যদি আমরা তড়িৎ প্রবাহকে বিভক্ত করতে পারি যাতে যাতে কি হয় যে ওই প্রবাহ মাত্রার অনুপাত কি হতে হবে, প্রবাহ মাত্রার অনুপাত সমান সমান কি হতে হবে, রোধের ব্যস্তানুপাতের সমান, ঠিক আছে, রোধের ব্যস্তানুপাতের সমান, বা রোধের অনুপাত সমান সমান প্রবাহ মাত্রার অনুপাত সমান সমান হচ্ছে রোধের ব্যস্তানুপাত, তাহলে কি হবে, পরিবাহিতে উৎপন্ন তাপটা মিনিমাম হবে, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট যে পরিবাহিতে উৎপন্ন তাপের শর্ত নির্ণয় করো, ঠিক আছে। তখন তোমরা কি বলবে যে আমরা এটার মানে কনক্লুশন কি পেলাম আমরা, যে পরিবাহিতে যে তাপ যে তড়িৎ প্রবাহ হচ্ছে ওটাকে যদি আমরা এমনভাবে হচ্ছে পাঠাতে পারি বা এমনভাবে বিভক্ত করতে পারি যাতে যে তড়িৎ যন্ত্র বা রোধ যুক্ত আছে, রোধ মানে হচ্ছে তড়িৎ যন্ত্র, তাতে হচ্ছে যে তড়িৎ প্রবাহ মাত্রার যে অনুপাত সেটা কি হতে হবে, যে রোধগুলো যুক্ত আছে বা তড়িৎ যন্ত্রগুলো যুক্ত আছে তাদের রোধের ব্যস্তানুপাতের সমান হতে হবে, তাহলে আমরা হচ্ছে পরিবাহিতে উৎপন্ন তাপটা মিনিমাম হবে, মানে আমরা পরিবাহিতে যে তাপটা আমরা বলছি নষ্ট হচ্ছে বা অপচয় হচ্ছে সেটাকে আমরা অনেকখানি রোধ করতে পারবো। তো সেই জন্য এইভাবেই কিন্তু সেই জন্য এটা কি করতে গেলে আমাদের কি করতে হবে, অবশ্যই রোধগুলোকে সমান্তরাল সময়ে যুক্ত করতে হবে। তো আমাদের হচ্ছে বাড়িতে যে সমান্তরাল সময়ে যুক্ত করা হয় বিভিন্ন তড়িৎ যন্ত্রকে, তার অন্যতম একটা কারণ কিন্তু হচ্ছে এইটা, তার কারণ আমাকে এটা কিন্তু একমাত্র সমান্তরাল সমবায়ের ক্ষেত্রেই সম্ভব। তো সেই জন্য সমান্তরাল সমবায় বা যদি আমরা এইভাবে হচ্ছে প্রবাহ মাত্রাকে ডিস্ট্রিবিউট করি তাতে কিন্তু তড়িৎ শক্তির অপচয়টা কম হবে, মানে আমাদের কম হচ্ছে বা আমাদের বিদ্যুতের সাশ্রয় হবে। ক্লিয়ার? এটা আশা করি বুঝতে পেরেছো। এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, 2 মার্কসের জন্য। আর এখান থেকে এরপর বেস করে কিন্তু আমি যেমন অঙ্ক দেখালাম কোনো ফান্ডামেন্টাল কোয়েশ্চেন বা এমসিকিউ দিতে পারে, তাই খুব ভালো করে এই জিনিসটা তোমরা নোট করে নাও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরপরের ভিডিওতে আমরা তড়িৎ শক্তি এবং তড়িৎ ক্ষমতা এবং হচ্ছে যে কোন বাল্বটা উজ্জ্বলভাবে জ্বলবে, আরো কিছু গাণিতিক প্রশ্ন, ঠিক আছে, সংক্রান্ত সম্বন্ধে আলোচনা করব।